আরিয়ান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, এরপর বলল, ভাবি আমার খুব ভয় করছে, এবং হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও খুবই ভয়ে ছিল। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। ধীরে ধীরে তার হাতের বাঁধন শক্ত হতে লাগল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে মায়ের মতো বা বড় বোনের মতো করে আঁকড়ে ধরেছে। কিন্তু কিছুক্ষণ পরেই আমি টের পেলাম তার হাত ধীরে ধীরে আমার কোমরের দিকে সরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মনে অস্বস্তি আর সন্দেহের সৃষ্টি হল। আমি সঙ্গে সঙ্গে তাকে পিছিয়ে দিলাম। ঠিক তখনই আলো চলে এলো, আর বৃষ্টিও থেমে গিয়েছিল। কিন্তু আরিয়ান এর মুখের অভিব্যক্তি হঠাৎই পরিবর্তিত হতে শুরু করল। তাকে আর ভীত দেখাচ্ছিল না। আমি বললাম, এখন আর চিন্তার কিছু নেই। বৃষ্টি থেমেছে, ঝড়ও কেটে গেছে। এখন তুমি ফিরে যেতে পারো। কিন্তু সে এক রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, বাইরের ঝড় থেমেছে ঠিকই, কিন্তু আমার মনের ঝড় এখনো চলছে। সেটা থামলেই চলে যাব। তার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে আর ছোট নেই। তার চোখের চাহনি এবং কথা বলার ভঙ্গি একদম পরিণত মানুষের মতো হয়ে গেছে। তারপর সে আরও আমার দিকে এগিয়ে এলো। তারপর সে আমাকে, বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ের মাত্র 2 দিন পেরিয়েছে। তখন আমার শাশুড়ি আমার সবচেয়ে ছোট দেবরকে আমার ঘরে নিয়ে এলেন। 16 বছরের ছেলে আরিয়ান কিছুটা লজ্জিত মুখে শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। আমার শাশুড়ি হাসি মুখে বললেন, তোমার কুনালের সঙ্গে এনগেজমেন্ট হওয়ার পর থেকেই তোমার দেবর বলছিল তার ভাবির সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতে। তবে এই তাড়াহুড়োর এনগেজমেন্ট আর মাত্র 2 মাসের মধ্যে আমার জীবন ওলট পালট করে দিয়েছে আমার দেবর। আমি কখনো ভাবিনি দেবর আমার সাথে এমন কিছু করবে। আমার শাশুড়ি এক নিঃশ্বাসে পুরো ঘটনা আমাকে বলে ফেললেন দেবরের বিষয়ে। আরিয়ান খুবই লাজুক প্রকৃতির ছেলে বলে মনে হলো। সে আমার শাশুড়ির পিছনে লুকিয়ে তার ওড়নায় আঙুল পেঁচিয়ে রাখছিল এবং চুপি চুপি আমার দিকে তাকাচ্ছিল। আমি হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। কিছুটা সংকোচ নিয়ে সে আমার সঙ্গে হাত মেলালো। আমি মৃদু হাসিতে বললাম, তুমি ছেলে হয়ে এত লাজুক কেন? আমি তো তোমার ভাবি, একদম বড় বোনের মতো। যখন খুশি আমার সাথে কথা বলতে পারো। আমার কথা শুনে সে মুখে কিছু বলল না। সে কিছু না বলে শুধু হেসে মাথা নাড়ল। আমি পরিবারের সবচেয়ে বড় বউ ছিলাম। আমার স্বামী কুনালের পরে 2 বোন ছিল এবং তাদের চেয়েও ছোট ছিল আমার দেবর আরিয়ান। কুনাল খুবই যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ স্বামী ছিলেন। শ্বশুরবাড়ির সদস্যরাও খুবই ভালোবাসত। আরিয়ান এর দিকে প্রথম হাত বাড়িয়েছিলাম আমি। যদিও তার বয়স 16 বছর, তার শারীরিক গঠন এবং উচ্চতার কারণে তাকে বড় দেখাত। সে দেখতেও অনেক সুন্দর ছিল। সন্ধ্যায় আমি প্রায়ই তার ঘরে যেতাম, আর আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করতাম। খুব দ্রুতই সে আমার সঙ্গে মিশে গিয়েছিল এবং সে নির্দ্বিধায় আমার ঘরে আসত। আমরা অনেক গল্প করতাম। একদিন আমি আরিয়ানের ঘরে গেলাম, দেখলাম সে টিভি দেখছে। আমাকে দেখে সে তৎক্ষণাৎ চ্যানেল বদলে ফেলল এবং কিছুটা বিচলিত হয়ে পড়ল। আমি তার পাশে গিয়ে বসলাম, আর তার মুখের বিবর্ণ ভাব দেখে মনে হলো যেন কিছু সন্দেহজনক রয়েছে। ভাবতে থাকলাম, এমন কি দেখছিল যে আমাকে দেখেই চ্যানেল বদলে ফেলল। আমি মৃদু হেসে তাকে জিজ্ঞেস করলাম, তুমি টিভিতে কি দেখছিলে? আমার প্রশ্ন শুনে সে হকচকিয়ে গেল, মাথা নেড়ে বলল, না ভাবি, কিছুই না। এখন তো কার্টুন চলছে টিভিতে। আমি বললাম, যা দেখছিলে সেটা আবার চালাও। সে চোখ নামিয়ে সেই চ্যানেলটা চালালো, আর আমি সেটি দেখে চমকে গেলাম। চোখ বন্ধ করে কাঁপতে থাকলাম। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার হৃদয় যেন থেমে গিয়েছিল। আমি আরিয়ান এর দিকে তাকালাম এবং বললাম, তুমি এটা কি টিভিতে দেখছো? বলো, রাতে কিভাবে ঘুমাও? আমার রাগ দেখে সে ভয়ে কেঁপে উঠল এবং মাথা নেড়ে বলল, ভাবি, দয়া করে ভাইকে কিছু বলবেন না। আমি তাকে একটু বকুনি দিয়ে বললাম, এমন ভৌতিক জিনিস দেখে কিভাবে ঘুমাতে যাও? এত ভয়ের জিনিস কিভাবে সহ্য করো? সে আসলে একটি ভৌতিক সিনেমা দেখছিল, যা দেখে আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। সে সাথে সাথে ক্ষমা চেয়ে বলল, আর কখনো দেখব না। আমার শ্বশুরবাড়ি আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। আমার ননদরাও আমাকে খুব ভালোবাসত, আর আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ভাবতে শুরু করেছিলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এই সব সুখ বেশি দিনের জন্য থাকবে না।
আমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা একজন নারীকে কাঁপিয়ে তুলতে পারে। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি যা মনের গভীরে প্রচণ্ড কষ্টের সৃষ্টি করবে। আমার বাপের বাড়িতে আমি ছিলাম সবার ছোট, তাই আমাকে খুব একটা কেউ গুরুত্ব দিত না। আমার বড় ভাই বোনেরা নিজেদের মধ্যে গল্প করত, আর যখন আমি তাদের কাছে যেতাম তারা বলতো, তুমি তো ছোট, আমাদের বড়দের মাঝে তোমার কি কাজ? এতে আমি নিজেকে অনেকটাই একাকী অনুভব করতাম। আরিয়ানকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যেত, যখন আমি আমার ভাই বোনদের সঙ্গে থেকে তাদের মনোযোগ পেতাম না। আমি বুঝতে পারতাম আরিয়ানও হয়তো ঠিক আমার মতোই অনুভব করছে। আমার দুই ননদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, তারা সবসময় একসাথে থাকত। তাই আমি বেশি সময় আরিয়ানের দিকে মনোযোগ দিতাম। তার পছন্দের খাবার তৈরি করতাম, ছোটখাটো কাজগুলো করে দিতাম, এমনকি তার সঙ্গে খেলাধুলাও করতাম। কারণ আমি চেয়েছিলাম যে একাকিত্ব আমি অনুভব করেছি তা যেন আরিয়ান না পায়। একদিন সে আমার ঘরে এলো যখন আমার স্বামী কুনাল এর আসার সময় ছিল। তাই আমি সুন্দর পোশাক পরে আয়নার সামনে সাজগোজ করছিলাম। আরিয়ান তখন আমার ঘরে এসে মনোযোগ দিয়ে আমার সাজগোজ দেখতে লাগল। সে মেকআপ থেকে একটি লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে আমাকে বলল, ভাবি, এইটা লাগান, এই রংটা আমার খুব ভালো লাগে। আমি তার হাত থেকে লিপস্টিকটা নিয়ে নিলাম, তার ছোট্ট মনটাকে কষ্ট দিতে চাইনি। এরপর রাহুল আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল এবং ধীরে ধীরে আমার কাছে এসে আমার মুখ দুহাতের মধ্যে ধরে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। তারপর হঠাৎ করেই সে আমাকে আলিঙ্গন করল। প্রথমে তার এমন আচরণে আমি হতবাক হয়ে গেলাম, মনে হচ্ছিল যেন আমার হৃদস্পন্দন থেমে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। সে কিছুটা পিছিয়ে গিয়ে আমার দিকে তাকালো, আর আমি রাগে তাকালাম তার দিকে। আমার এই রাগ দেখে সে কিছুটা ভীত হয়ে পড়ল এবং বলল, ভাবি, আপনি তো আমার বড় বোনের মতো। আপনি আমার কাছে আমার দুই বোনের থেকেও বেশি প্রিয়। কিন্তু হয়তো আপনি আমার ভালোবাসা যদি তোমার জন্য ভুল মনে হয় তবে আমাকে ক্ষমা করে দাও। আরিয়ান মাথা নিচু করে লজ্জিতভাবে বলল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমি নিজেকে খুব অস্বস্তিতে অনুভব করছিলাম, নিজের চিন্তাভাবনাকে খুব সংকীর্ণ মনে হচ্ছিল। সে আমাকে বড় বোনের মতো ভেবে জড়িয়ে ধরেছিল, আর আমি কি ভেবে তাকে দূরে ঠেলে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি কতটা খারাপ ব্যবহার করেছি। সে আমার সম্পর্কে কি ভাববে যে আমি কতটা অভদ্র। আমার নিজের আচরণের জন্য লজ্জিত হতে শুরু করেছিলাম। তাই পরের দিন আমি আরিয়ানের সঙ্গে আগের মতোই স্বাভাবিক আচরণ করলাম। এখন আরিয়ান সারাদিন আমার পাশে বসে থাকত এবং মাঝে মাঝে নির্দ্বিধায় আমাকে জড়িয়ে ধরত। আর সব সময় সে আমার কাছাকাছি থাকত, যা আমাকে অদ্ভুত এক অস্থিরতার মধ্যে ফেলে দিত। মনে হতো কিছু একটা ভুল হচ্ছে। আমার অন্তর থেকে বারবার বলছিল, এটা ঠিক নয়। কিন্তু শয়তান মানুষের অন্তরের খারাপ চিন্তাগুলোর উস্কানি দিতে থাকে। আমি নিজেকে বোঝাতে চাইতাম, সে তো ছোট একটা ছেলে, আমাকে বড় বোনের মতো ভালোবাসে। আমিও সেভাবেই তাকে বোঝা উচিত। আমি দেখতে বেশ সরুপাতলা ছিলাম, আর আরিয়ান আমার চেয়ে 2-3 ইঞ্চি লম্বা ছিল। যখন সে স্কুল থেকে ফিরে আসত, আমি রান্নাঘরে রান্না করতাম, তখন সে এসে আমাকে জড়িয়ে ধরত। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে যেতাম। গরমে রুটি বানাতে বানাতে ঘামের ধারা বইত, আর আমি তখন বলতাম, আরিয়ান, একটু দূরে থাকো, দেখছো না আমি রুটি বানাচ্ছি। তখন সে একটু পিছিয়ে যেত এবং বলতো, ভাবি, আপনি সবসময় এত কাজ করেন কেন? কখনো তো কাজ থেকে একটু বিরতি নিন। তার এই কথার উত্তরে আমি মৃদু হেসে বলতাম, যখন তোমার বউ আসবে তখন আমি অবসর নেব আর সে তোমার সব কাজ করবে। এই কথা শুনে সে বলতো, ভাবি, আমার বউ যেন আপনার মতোই হয়, ঠিক এমনটাই চাই আমি, তোমার মতো সুন্দর, তোমার মতো একজন জীবনসঙ্গী যদি পাই তবে আর কিছু চাইব না। আরিয়ান বলল, তার চোখে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, আর তার চাহনিতে প্রথমবারের মতো আমি এক ভিন্ন অনুভূতি টের পেলাম। মনে হচ্ছিল তার দৃষ্টি যেন আমার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হঠাৎ আমার শরীর কাঁপতে লাগল, দ্রুত নিজের ওড়নাটা ঠিক করে নিলাম। এই মুহূর্তে তার প্রশংসা আমার মনকে অস্থির করে তুলছিল। আরিয়ান তখন সে আমার কাছাকাছি এসে আমার মুখের ঘামের ফোঁটাগুলো হাত দিয়ে মুছে দিল। আমি হঠাৎই পিছিয়ে গিয়ে দেওয়ালের কাছে সরে গেলাম। তারপর সে বলল, আমার ইচ্ছে করে আপনাকে কোনো কাজ না করিয়ে শুধু রানীর মতো সাজিয়ে রাখি। এতটাই ভালো লাগে আপনি আমার কাছে। আমার মনে হচ্ছিল আমার হৃদয় যেন তীব্র গতির ঘোড়ার মতো ধুকপুক করছে। এমন প্রশংসা তো আমার স্বামীও কখনো করেনি। হঠাৎই আরিয়ান নিজের অবস্থান থেকে সরে গেল, তার ভঙ্গিমাও বদলে গেল।
সে বলল, ভাবি, আপনি আমার বোনদের থেকেও কিছু কাজ করান। তারা তো শুধু বসে বসে টিভি দেখে, আর আপনি সারাক্ষণ কাজ করেন। এটা দেখে আমার সত্যিই খারাপ লাগে। আরিয়ান কথাবার্তা ঘোরাতে খুবই পটু ছিল, মুহূর্তের মধ্যে তার আচরণও বদলে যেত। আমি এবার আরিয়ান এর সেই দৃষ্টির সঙ্গে লড়াই শুরু করলাম। আমি তাকে বললাম, যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রুটি বানিয়ে খাওয়ার আয়োজন করছিলাম। তখন আরিয়ান রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে বের হতেই আমি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুদিন ধরে আমি তার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করছিলাম। তার দৃষ্টিগুলো এখন আমাকে বিরক্ত করতে শুরু করেছিল। একদিন আমি আমার স্বামী কুনালকে বললাম, আরিয়ান বড় হচ্ছে, ওর এখন একটু পরিপক্কভাবে চলা দরকার। ওর মধ্যে এখনো অনেক শিশুসুলভ আচরণ দেখা যায়। যেমন সে মায়ের মতো আমাকে জড়িয়ে ধরে। এগুলো ঠিক স্বাভাবিক লাগছে না আমার কাছে। আমি কুনালকে বলার কারণ ছিল সে যেন আরিয়ানকে বুঝিয়ে বলে। আমি চাইনি যে আমি নিজে সরাসরি কিছু বললে বাড়ির কেউ ভুল বুঝে আমাকে দোষারোপ করুক। যদি আমি আরিয়ানকে কিছু বলতাম, তাহলে হয়তো সে এই কথাগুলো তার মায়ের বা বোনদের সামনে বলতো। তখন সবাই ভাবত আমি বাড়ির মধ্যে অশান্তি তৈরি করছি। তবে যদি কুনাল নিজে আরিয়ানকে এই বিষয়ে বুঝিয়ে বলে, তাহলে সেটা অন্যরকম হতো। কারণ শাশুড়ি বাড়ির বউয়ের প্রতিটি আচরণকে কড়া নজরে দেখে, কিন্তু কখনো কারণটা বোঝার চেষ্টা করে না। তারা কেবল ফলাফল দেখে সিদ্ধান্ত নেয়। এজন্য কুনাল আরিয়ানকে সরাসরি কিছু বলুক, এমনটাই চেয়েছিলাম, কিন্তু কুনাল আমার কথা শুনে হাসতে লাগল। সে বলল, তুমি কত অদ্ভুত কথা বলো। আরে, ও তো এখনো বাচ্চাই রয়ে গেছে। তোমাকে মায়ের মতো ভেবে ভালোবাসে, আর তুমিই কিনা এত ভাবছ। কুনাল আমার কথায় একদমই সাধারণভাবে প্রতিক্রিয়া দেখালো। আমি ভেবেছিলাম ও আমার কথার গুরুত্ব বুঝবে, কিন্তু ও কেবল হেসে বলল, তুমি এত অদ্ভুত কথা ভাবো কেন? ও তোমাকে বড় বোনের মতো ভালোবাসে, আর তুমিই কিনা এত কিছু ভাবছ। আমি ভেবে দেখলাম, হয়তো আমিও অতিরিক্ত ভাবছি। ও আমাকে বোনের মতোই দেখে, আর আমিও ওকে ছোট ভাইয়ের মতোই দেখি। তবে ওর দৃষ্টিভঙ্গি এবং কিছু কথাবার্তা মাঝে মাঝে অদ্ভুত লাগে। মনে হয় শাশুড়ি মা এবং বোনদের বোঝা উচিত যে একজন ভাবি মানে বড় বোনের মতো, কিন্তু কিছু সীমা এবং লজ্জা থাকা উচিত। একদিন সাহস করে আমি আমার শাশুড়ি মাকে এই বিষয়ে বললাম। উনি মুচকি হেসে বললেন, তুমি এত ভালো যে শুধু কুনাল নয়, আমরা সবাই তোমায় পছন্দ করি। আমি চাই আমার আরেক বোমাও তোমার মতো হোক। শাশুড়িমা কথাটিকে একদম ভিন্নভাবে নিয়ে নিলেন, আর আমি চুপ করে রইলাম। আমার শাশুড়ি এবং স্বামীর এইভাবে আমার কথাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমি ভেতরে ভেতরে বেশ কষ্ট পেলাম। আমি ঠিক করলাম যে আমি নিজেই আরিয়ান এর থেকে কিছুটা দূরত্ব বজায় রাখব। আমি তার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম এবং যতটা সম্ভব কম কথাবার্তা বলতাম। একদিন আরিয়ান বুঝতে পেরে বলল, ভাবি, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি হেসে বললাম, না, তেমন কিছু নয়। কাজের চাপ একটু বেশি থাকায় বেশি সময় পাচ্ছি না। আমার কথা শুনে ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা করে হেসে বলল, আপনার মুখে এই যে ক্লান্তির ছাপ আছে, আরিয়ানের সেই সরলতা এবং ভোলামাখা চেহারা আমাকে বেশ ভালো লাগত। ওর দিকে তাকালে মনের মধ্যে যেন এক ধরনের ভালোবাসা জন্মাত। আমি তাকে হাসি মুখে বললাম, এইভাবে এতটা মনোযোগ দিয়ে তাকিও না। এটা ভালো নয়। বোনদের প্রতি এমনভাবে তাকানো বা এমন কথা বলা ঠিক নয়। আমার কথা শোনার পর ও কিছুটা সামলে নিল এবং ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, মাথা ঘুরছিল বারবার। কুনাল যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। এই সুখবরটি শোনার পর পুরো শ্বশুরবাড়ি যেন আনন্দে মেতে উঠল। সবাই আমার যত্ন নিতে শুরু করল। ডাক্তার আমাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেন। রান্নাঘরের সব কাজ আমার শাশুড়ি আর নন্দী নিজেদের দায়িত্বে নিয়ে নিল। আমার এখন বেশিরভাগ সময় আমার ঘরেই কাটে। এক রাতে আমার স্বামী, শাশুড়ি এবং নন্দ একটি বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে বিয়েটি ছিল আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে, আর আমি অসুস্থ থাকায় ভ্রমণে যেতে পারছিলাম না। হঠাৎ দেখি আরিয়ানও কোনো এক অজুহাতে বাড়িতে থেকে যেতে চাইল। সে বলল স্কুলের পরীক্ষার জন্য তাকে পরদিন প্রস্তুতি নিতে হবে, তাই সে যাবে না। আমি ভেবেছিলাম আমার মায়ের বাড়ি চলে যাব, কিন্তু শাশুড়ি বললেন, আরিয়ান তো বাড়িতে থাকছে, তুমি এখানে থেকে যাও। আমরা রাতে ফিরে আসব, বিয়ে তো সন্ধ্যাতেই শেষ হয়ে যাবে। আমি সবসময় চাইতাম যে আমার শ্বশুরবাড়ির সকলেই আমার উপর খুশি থাকুক। যদিও সেটা সবসময় সম্ভব হতো না, তবুও আমি শাশুড়ির কথা মেনে নিলাম। রাতের খাবার শেষে আমি আমার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম।
ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই কালো মেঘে আকাশ ঢেকে গেল এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পর কুনাল ফোন করে জানালো, আমাদের এখান থেকে বের হওয়া সম্ভব নয়, আমরা ভোরের আগে ফিরতে পারব না। এরপর তিনি বললেন, আরিয়ানকে ঝড় বৃষ্টির আওয়াজে খুব ভয় লাগে, তাই ওকে তোমার ঘরে শুয়ে নিতে পারো। ও একা ভয় পেতে পারে। আমি বিষয়টা ভালোভাবে নেইনি। মনে মনে ভাবলাম, কেনই বা ওকে আমার ঘরে ঘুমাতে নেব? আরিয়ান তো আর ছোট নয় যে বৃষ্টির শব্দে ভয় পাবে। তাই আমি কুনালকে বললাম, আরিয়ান এত ছোট তো নয় যে ও ভয় পাবে। আমি ওকে আমার ঘরে ঘুমাতে দিতে পারবো না। কুনাল এবার একটু কঠোরভাবে বললেন, তুমি কেন বারবার আরিয়ানের বড় হয়ে যাওয়ার কথা বলছো? ও এখনও একটা বাচ্চা, ওর চিন্তাভাবনাও সেই মতোই। আমার সাথে তর্ক করো না, যা বলছি সেটা করো। এরপর আরিয়ান ফোন রেখে দিলেন। কিন্তু আমি তখনও আরিয়ানকে আমার ঘরে আসতে ডাকিনি। রাত গভীর হয়ে এলো, আর আমি ঘুমিয়ে পড়লাম। কখন যেন মাঝরাত, বাইরে বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙে গেল। এমন তীব্র শব্দ হচ্ছিল যেন কোথাও বাজ পড়েছে। এতটাই ভয়ানক আওয়াজ ছিল যে আমিও চমকে উঠলাম। সাথে সাথে বিদ্যুৎও চলে গেল। হঠাৎ আমার দরজায় জোরে ধাক্কার শব্দ হলো। আমি ভয়ে বিছানায় উঠে বসলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে আরিয়ানের কণ্ঠ শোনা গেল, আমি আরিয়ান, ভাবি। তাড়াতাড়ি দরজা খোলেন, আমি ভয় পাচ্ছি। আমি অন্ধকারে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম, কারণ আমার শরীরেও কিছুটা ব্যথা ছিল। কয়েকদিন ধরেই আমি নিজেকে বেশ ক্লান্ত অনুভব করছিলাম, কারণ আমার পেটে বাচ্চা ছিল। দরজা খুলতেই দেখি আরিয়ান হাতে একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, খুবই ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। ও বলল, ভাবি, আমি খুব ভয় পাচ্ছি। ওর মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল কতটা আতঙ্কিত। আমি বললাম, ভেতরে এসো। আরিয়ান ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এরপর বলল, আমার খুব ভয় করছে, এবং হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও খুবই ভয়ে ছিল। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। ধীরে ধীরে তার হাতের বাঁধন শক্ত হতে লাগল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে মায়ের মতো বা বড় বোনের মতো করে আঁকড়ে ধরেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমি টের পেলাম তার হাত ধীরে ধীরে আমার কোমরের দিকে সরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মনে অস্বস্তি আর সন্দেহের সৃষ্টি হল। আমি সঙ্গে সঙ্গে তাকে পিছিয়ে দিলাম। ঠিক তখনই আলো চলে এলো আর বৃষ্টিও থেমে গিয়েছিল। কিন্তু আরিয়ান এর মুখের অভিব্যক্তি হঠাৎই পরিবর্তিত হতে শুরু করল। তাকে আর ভীত দেখাচ্ছিল না। আমি বললাম, এখন আর চিন্তার কিছু নেই। বৃষ্টি থেমেছে, ঝড়ও কেটে গেছে। এখন তুমি ফিরে যেতে পারো। কিন্তু সে এক রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, বাইরের ঝড় থেমেছে ঠিকই, কিন্তু আমার মনের ঝড় এখনও চলছে। সেটা থামলেই চলে যাব। তার এমন কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে আর ছোট নেই। তার চোখের চাহনি এবং কথা বলার ভঙ্গি একদম পরিণত মানুষের মতো হয়ে গেছে। সে আরও আমার দিকে এগিয়ে এলো। আমি একটু বিচলিত হয়ে বললাম, আরিয়ান, তুমি এসব কি বলছো? তুমি কি ঠিক আছো? এমনভাবে কথা বলো না, প্লিজ। আমি তোমার বড় বোনের মতো। আমার কথা শুনে সে হাসতে লাগল। তারপর বলল, কোনো বোন? কিসের বোন? আরিয়ান বলল, শুধু তোমার মতো একজনই আছেন। তোমাকে দেখার পর থেকেই তোমার প্রতি একটা বিশেষ টান অনুভব করতাম। তোমার কাছাকাছি আসার অজুহাত খুঁজতাম সবসময়। তোমার পাশে থাকলে আমার ভালো লাগে। তার কথা যেন গরম সিসার মতো আমার কানে ঢুকছিল। এই মুহূর্তে আরিয়ান আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা কঠিন ছিল। আমি রাগে বললাম, তোমার লজ্জা করে না? তুমি কি বুঝতে পারো না আমি তোমার জন্য একজন মাসুমভাবী মানুষ? আমি চিৎকার করলাম। কিন্তু সে কোনোরকম ভয় ছাড়াই আমার সামনে দাঁড়িয়ে রইল। সে বলল, আমি কখনোই তোমাকে মা বলে ভাবিনি। আমি তো তোমাকে সবসময় ভালোবেসেছি। অনেকবারই তো তোমাকে সেটা বলেছি, হয়তো তুমি ভুলে গেছ। তার এই কথা শুনে আমি তাকে আরও দূরে সরিয়ে দিলাম, কারণ তার ব্যবহার তখন একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ কিভাবে যেন সে এমন শক্তি পেল যে আমি একেবারেই দুর্বল হয়ে পড়লাম। আর বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল আশপাশের সবকিছু যেন অন্ধকারে ডুবে গেছে। আমার কোনো প্রতিবাদ, কান্না বা অনুরোধ কোনো কিছুই ফলপ্রসূ হল না। সেই রাতটা আমার জীবনের এক গভীর দুঃস্বপ্ন হয়ে গেল, যা আমার মানসিক প্রশান্তি ভেঙে চুরমার করে দিয়ে গেল। সকালে আমি ভেঙে পড়ে কাঁদছিলাম। আরিয়ান সামনে বসেছিল, মুখে নিষ্ঠুরতার ছাপ।
সে বলল, যদি তুমি কারো কাছে কিছু বলো তবে ফলাফল তোমার জন্য ভালো হবে না। তার এই কথাগুলো আমার হৃদয়কে আরও ভেঙে দিল। আমি তখন ভেতরে ভেতরে দুই ধরনের যন্ত্রণায় ভুগছিলাম, একদিকে শারীরিক কষ্ট, অন্যদিকে মানসিক আঘাত। তার উপস্থিতি আমাকে ঘৃণায় ভরে দিল। আমি ক্রোধে বললাম, তুমি এখান থেকে চলে যাও। আমি কুণালকে সব বলে দেব। তোমার মা আর বোনকেও জানাবো, যারা তোমাকে নিষ্পাপ মনে করে। কিন্তু সে একটুও বিচলিত হল না। সে ঠান্ডা স্বরে বলল, তুমি চাইলে তা করেই দেখো, কিন্তু শেষমেশ সবাই তোমাকেই মিথ্যাবাদী বলবে। আমি এই পরিবারের সন্তান, আমার বিরুদ্ধে কেউ বিশ্বাস করবে না। যদি তুমি নিজের সংসার রক্ষা করতে চাও তাহলে চুপ করে থাকো। আমি তাকে ঘৃণায় দেখলাম, আর সে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভেঙে পড়ে কান্নায় ফেটে পড়লাম। আমার মন তখন এমনই ভেঙে গিয়েছিল যে আমার মনে হচ্ছিল যেন কোনো কঠোর পদক্ষেপ নিতে চাইছি, কিন্তু নিজেকে সামলে নিলাম। মনের ভেতর অজানা ক্রোধ জমা ছিল। কিছু সময়ের জন্য আমার ইচ্ছে হচ্ছিল রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে আরিয়ানকে শেষ করে দিই। সে আমাদের সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে দিয়েছিল। হঠাৎ বাইরে কলিং বেলের শব্দ হল। শরীরের সমস্ত যন্ত্রণা সত্ত্বেও আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। কুণাল, আমার শাশুড়ি আর ননদ বাইরে দাঁড়িয়েছিলেন। আমি আমার স্বামী কুণাল এর গলা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। পেটের ব্যথা এত তীব্র হয়ে উঠল যে আমি ছটফট করতে লাগলাম। কুণাল খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম কুণাল আমার পাশে বসে আছেন, আর শাশুড়ি আমার মাথার পাশে বসে আছেন। তিনি বললেন, তোমাকে তো বলেছিলাম বিশ্রাম নিতে, তাহলে কেন এত কাজ করলে? আমরা তো খাবার তৈরি করে রেখে গিয়েছিলাম। এখন দেখলে তো কাজের কি ফল হলো। খুব অল্পের জন্য তোমার সন্তানকে হারাতে বসেছিলে। এখন আমি তোমাকে আর বিছানা ছাড়তে দেব না। মনে হলো এটা হয়তো আরিয়ান এর মিথ্যে ছিল যে আমি নাকি বাড়ির কাজ করছিলাম। আমি কাঁদতে লাগলাম। বলতে চাইলাম, আপনারা জানেন না আমার সাথে আসলে কি ঘটেছে। এর মধ্যে হঠাৎ আমার ঘরের দরজা খুলে গেল। আমার ননদ আর আরিয়ান ঘরে ঢুকল। আরিয়ান সম্ভবত আমার কথা শুনে ফেলেছিল। সে ঠান্ডা গলায় বলল, আমি ভেবেছিলাম মায়ের মতো ভাবি খুব সাহসী হবে, কিন্তু ও তো আমাকে ছাড়িয়ে গেছে। এমনকি বৃষ্টির ভয়ে রাতভর আমাকে ওকে সামলাতে হয়েছে। তার কথা শুনে আমি যেন আরও একবার ভেতরে ভেঙে পড়লাম। সকলেই আরিয়ান এর কথাগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করছিল। আমি মনে মনে ভাবলাম, বাড়ি ফিরে কুণালকে সবকিছু খুলে বলবো। কিন্তু যখন বাড়ি ফিরে তাকে সব বললাম, কুণালের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। তিনি আমার গালে একটা জোরালো চড় মেরে বললেন, তুমি কি ভেবেছ আমার ছোট নিষ্পাপ ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলতে তোমার লজ্জা করে না? সে তো এখনো বাচ্চা, এমন কোনো ধারণাই তার নেই। তুমি তার উপর এই ধরনের অভিযোগ করতে কিভাবে পারলে? আমি সব বুঝি, তুমি এসব কেন করছো? আমি এই পরিবারের বড় ছেলে। তুমি ভাবছো আমি তোমার কথা বিশ্বাস করব আর তোমাকে সত্যি বলে স্বীকৃতি দেব? ভুলে যাও। যদি তুমি সন্তান সম্ভবা না হতে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তুমি আমার ছোট ভাইকে দোষারোপ করার কে? আমি হতবাক হয়ে কুণালের দিকে তাকিয়েছিলাম। এ কি সেই কুণাল যে একসময় আমাকে ভালোবাসত? এই কি সেই মানুষ যার জন্য আমি এত কিছু সহ্য করেছি? আরিয়ান এর খারাপ আচরণ হাসি মুখে সহ্য করেছি। আমার মনে হলো আমার মর্যাদা এই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমার এতদিনের সেবা যেন মূল্যহীন হয়ে গেছে। কুণালের বিশ্বাস তার ভাইয়ের প্রতি ছিল, আমার প্রতি নয়। আমি তৎক্ষণাৎ আমার জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কুণাল একবারও আমাকে থামানোর চেষ্টা করল না। আমার শাশুড়ি পুরো ব্যাপারটা জানতেন না। আমাকে ব্যাগ হাতে বেরোতে দেখে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমার শাশুড়ি বললেন, কোথায় যাচ্ছ? আমি কোনো উত্তর দিলাম না। কুণাল বলল, যেতে দাও ওকে, এর মাথা ঠিক নেই। মায়ের বাড়ি গিয়ে বোধহয় বুদ্ধি ঠিক হবে। আমি নীরবে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এটা কোনো সাধারণ স্বামী স্ত্রীর ঝগড়া ছিল না, যা আমি উপেক্ষা করতে পারতাম। আমি রিকশা নিয়ে সোজা আমার মায়ের বাড়ি চলে গেলাম। মাকে সবকিছু খুলে বললাম। মা হতবাক হয়ে বললেন, তুমি তো শিক্ষিতা, তবুও এমন বোকামি করেছ। শুরু থেকেই তোমার কঠোর হতে হতো। তা না হলে এই সমস্যাগুলো হতো না। তুমি যদি আগে এসব বলতে, আমি তোমাকে বুঝিয়ে দিতাম কিভাবে থাকতে হয়। তুমি নিজের ঘরটাই নষ্ট করেছ। নিজের শ্বশুরবাড়ির লোকদের খুশি করার চেষ্টা করতে গিয়ে দেবরের সব অপমান সহ্য করেছ। মা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু আমার কি দোষ ছিল? আমি তো কুণালকে বলেছিলাম। আমার শাশুড়িকেও বলেছি,
কিন্তু তারা গুরুত্ব দেননি। তাদের উচিত ছিল নিজের ছেলেকে বোঝানো যে দেবর ভাবির মধ্যে একটা সীমা থাকে। একদিন আমি একটি অপরিচিত নম্বর থেকে ফোন পেলাম। ফোন তুলতেই আমি সেই কণ্ঠ চিনতে পারলাম, এটা আরিয়ান এই ছিল। সে বলল, ভালোবাসার ভুলে গেছি, তুমি যা বলেছিলে তা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি। এখন তোমাকে আর কখনো সমস্যায় ফেলব না। আমার বন্ধুরা ভালো ছিল না, ওরা আমাকে ভুল পথে পরিচালিত করত। যেদিন তুমি আমাকে চ্যানেল বদলাতে দেখেছিলে, আমি কোনো ভয়ের সিনেমা নয়, বরং একটা রোমান্টিক সিনেমা দেখছিলাম। এরকম জিনিস দেখে আমি পথভ্রষ্ট হয়ে পড়েছিলাম। আমাকে মাফ করে দাও এবং বাড়ি ফিরে এসো। আমি বললাম, তুমি যা করেছ সেটা শুধু ভুল নয়, পাপ। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারব না। এর দায় শুধু তোমার নয়, তোমার পরিবারেরও। ওরা তোমার এইসব আচরণ চোখ বন্ধ করে সহ্য করেছে, সবসময় তোমাকে শুধুই ছোট বাচ্চা হিসেবে দেখেছে। আমি তোমার ভাইকে ডিভোর্স দেব। তোমাদের কারোর মুখ আর দেখতে চাই না, এটা বলে আমি ফোন কেটে দিলাম। এরপর আমি আমার স্বামী কুনালের সঙ্গে বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিলাম। সম্পর্কের এই পরিণতি হল, যখন স্বামী তার স্ত্রীর উপর বিশ্বাস রাখতে পারে না, তখন এমন সম্পর্ক থেকে মুক্ত হওয়াই ভালো। একজন নারী তার স্বামীর উপর বিশ্বাস রেখে শ্বশুরবাড়িতে থাকে। যদি সেই স্বামী তার প্রতি অবিশ্বাসী হয়ে যায়, তাহলে তাকে ছেড়ে যাওয়াই উত্তম। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।